নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা ছোট গল্প বনানীর প্রেম। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প বনানীর প্রেম। খুব হাওয়া খেলতো আমাদের ঘরে, প্রচুর আলো। এত আলো হাওয়ায় সত্যি মন কেমন হু হু করত। আমরা অবোধ অবলা, তাও মফস্বলের মেয়ে, 5 জন এক জায়গায় জড়ো হয়েছি জীবিকা অর্জনের জন্য। মফস্বল ছেড়ে যেদিন মহানগরীর দিকে যাত্রা করেছিলাম, ভাবছিলাম কত না লোক, গাড়ি বাড়ি আমাদের চোখ ধাঁধিয়ে দেবে, বিব্রত করবে, ব্যতিব্যস্ত করে তুলবে পদে পদে। তার কিছুই হলো না, কিছুই দেখলাম না। পড়ে রইলাম এই শালখের মাঠে। আমাদের একদিকে গঙ্গা, একদিকে আকাশ। আকাশের গায়ে 2টো চটকলের চিমনি, একটা তাল গাছ ঘরের সামনে, আর উপর দিয়ে, আমাদের চালার ঠিক উপর দিয়ে চলে গেছে অনেকগুলো টেলিগ্রাফের তার। বাঁকুড়ার আমি, রংপুরের মলিনা, বরিশালের রেনু, সিলেটের সুশীলা, আর এখানকারই কোন শ্যামনগরের শ্যামলী। এই 5 জন আছি এখানে। আমাদের ঘর মানে শিক্ষয়িত্রী নিবাস। উপরে টালি, নিচে সিমেন্ট, টিনের বেড়া। দরজা জানলাগুলো হাম কি জাম কাঠের ঠিক বোঝা যেত না। ঘরের দৈর্ঘ্য 19 হাত, প্রস্থ 11। 5টি দড়ির খাট। এখানে এসে শুনেছি এর নাম খাটিয়া। 5টি দড়ির খাট 5 জনের জন্যে। 5টি শিক্ষয়িত্রী, গ্র্যাজুয়েট, 2 জনের মাইনের 60, আর মাগি ভাতা 20। তার নিচে যারা, তাদের 45, যোগ 15 করে। শালখের নতুন মেয়ে স্কুল, ছাত্রী কম, আয় অল্প। অবস্থা বুঝে ব্যবস্থা না করলে স্কুল পটল তুলবে। বেশি দামের মাস্টারনি রাখবো না এখন, কর্তৃপক্ষের হুমকি শুনছি 3 বছর ধরে। আমরাও মাইনে বাড়াবার জন্যে পা বাড়াইনি, দাম বাড়াবার জন্যে মুখও খুলি না কখনো। কেবল ভয় হতো, খালি ভাবতাম স্কুল যদি বাস্তবিকই পটল তোলে, আমরা তবে যাব কোথায়? কতখানি আমাদের যোগ্যতা। বাদলার দিন, আর সেদিন যদি ছুটির দিন থাকতো, যে যার খাটিয়ায় বসে চুপচাপ চিন্তা করতাম, কেবল খাবো কি নয়, খাওয়াবো কি। বস্তুত আমরা যে খাওয়াতেই ছুটে এসেছি। মাসের শেষে আমার টাকা গেলে মা খাবে। রেনুর ঘাড়ে রয়েছে অন্ধ ভাই আর তার স্ত্রী। সুশীলার মূর্খ বিধবা বোন 3টি নাবালিকা নিয়ে সুশীলার মুখের দিকে চেয়ে। মলিনার বুঝি বাতে অচল অপুত্রক বৃদ্ধ পিতা। এমনই সব। হিতৈষী আত্মীয়রা বলা বলি করেছিল আমাদের শুনিয়ে, ছেলে নেই যার, মেয়ে রোজগার খেয়ে এদিনে বাঁচতে হবে তাকে। আর ভাই না থাকলে ভগিনী সম্বল, উপায় কি? এখন এই চলছে ঘরে ঘরে, পয়সা রোজগার নিয়ে কথা। হিতৈষী আত্মীয়ের মুখে শুনেছি, মেয়েরা ঘরের বাইরে পা বাড়ালেই পয়সা আনতে পারছে সুন্দর। ওদের টাকা খুঁজতে হয় নাকি? টাকাই ওদের খুঁজছে। এটা মেয়ের যুগ, একটু সাহস থাকলেই হলো।
শহরতলির একটা স্কুলের মাস্টারনি হয়ে কথাটা মনে পড়ে। বড় শহরে খিড়কির দরজায় আছি আমরা। পুরোপুরি সাহস হলো না বলে শহরের ভিতরে ঢুকবার অধিকার রইল না। বলতে কি, এখনো মাথার উপর টেলিগ্রাফের তারগুলোর দিকে চোখ পড়লে চমকে উঠি। বাড়ির কথা মনে হয়, কেন জানি। বাড়ি ছেড়ে এসেও বাড়ির সঙ্গে বাঁধা পড়ে আছি, এই কেবল মনে হয়। এটা ভালো কি মন্দ বিচার করে দেখতে যাই না। তবে আমাদের অগ্রসর অসম্ভব, এই সম্পর্কে ৫ জনই নিশ্চিন্ত ছিলাম। স্কুলটা কোনো মতে টিকে থাকলে শালকের মাঠের এই বোর্ডিং ঘরে ইঁদুরের মতো ৫টি অনুরা অসহায় গরিব শিক্ষয়িত্রী যা হোক করে জীবন কাটাতে পারবে, এই আশা ছাড়া আর কোনো আশা ছিল না কারোর। স্কুলে সময় পড়াই, বাকি সময়টা ঘরে কাটে। নিজেদের রান্না নিজেদেরই করতে হয়। এবেলা মাছ ও বেলা ডাল। মাছ কি ডাল না থাকলে পেঁপের ডালনা। ঘরের পিছনে সেক্রেটারি বা স্কুলের যিনি হর্তাকর্তা আমাদের জন্য আগে থাকতেই একটা পেঁপের জঙ্গল তৈরি করে রেখেছিলেন। সত্যি, ডালনার বাটি সামনে নিয়ে সুশীলা ও রেনুর যা চেহারা হতো, দেখলে কষ্ট হয়। কেননা আমাদের মধ্যে ওরা দুজনেই ছিল সবচেয়ে ছোট, ২০-র এপারে। আমরা অবশ্য অনেকদিন ২০ পার হয়ে গিয়েছিলাম ৩ জন। তবে বয়সের এই পার্থক্য আমাদের শরীর দেখে বিশেষ বোঝা যেত না। ২৬-এ শ্যামলী আর ১৭-র সুশীলার শারীরিক গঠনের বিশেষ পার্থক্য ছিল না। গরিব ঘরের মেয়েরা কষ্টে সৃষ্টে কলেজের পড়া সাঙ্গ করে যখন চাকরি করতে নামে, তখন দেখতে প্রায় সবকটি কেমন একরকম হয়ে যায়। এক চেহারা, বয়সের সীমারেখা মিলিয়ে গেছে। আমরা ভাবতেই পারতাম না কার যৌবন এলো কার চলে গেছে। কেননা যার চলমান হয়ে যৌবন কারোরই শরীরে বুঝি কোনো দিন দেখা দেয়নি। যৌবনহীন কুমারী জীবন কত নিষ্প্রভ, কত অনুতপ্ত, আমরা নিজেদের দিকে তাকালেই তা অনুভব করতে পারতাম। আর একজনেরও স্বাস্থ্য ভালো ছিল না। আমরা বড়রা ভুগছিলাম রক্তের চাপে, নানা রকম জটিল স্ত্রীরোগে। সুশীলা ও রেনু ওই বয়স থেকে ভুগছিল টনসিল, ফ্যারিঞ্জাইটিস নিয়ে, নয়তো দাঁত কি চোখের অসুখে। শরীরের এই সম্বল, এই সম্পদ নিয়ে আমরা মাঠের মাঝখানে কোনো রকমে যেন জেগেছিলাম। বর্ষার আকাশের মতো পৃথিবীটাও ধূসর মনে হতো। এমন দিনে হঠাৎ ও এলো। বর্ষার শুরুতে সবাই আমরা একবার করে স্কুলে ইনফ্লুয়েঞ্জায় ভুগে উঠেছি মাত্র। শনিবার বিকেল, বেশ মনে আছে। বারান্দায় একটা লম্বা বেঞ্চের উপর বসে ৫ জন কচি পেয়ারা চিবুচ্ছি নুন দিয়ে মুখের স্বাদ আনবার জন্যে। কুলির মাথায় একটা সুটকেস আর বেডিং চাপিয়ে মেয়েটি সামনে এসে দাঁড়ালো। নতুন মিস্ট্রেস? পরস্পর মুখ চাওয়াচাই করলাম। স্কুলের এই দুঃসময় নতুন কোনো শিক্ষয়িত্রী নিযুক্ত হয়েছে বা হবে, আমরা যে জানতাম না। বনানী হাসল মৃদু, অল্প মাথা নেড়ে বলল, না, হেডমিস্ট্রেস। সালকে গার্লস স্কুলের নতুন হেডমিস্ট্রেস হয়ে এসেছি আমি, আপনাদের সঙ্গে থাকবো। নাম শুনে ঘুম পেয়েছিল, চেহারা দেখে চমকে উঠলাম। হঠাৎ কেন জানি খেয়াল হলো সেক্রেটারি আমাদের বোর্ডিং এর একটা বেড়া দিয়ে ঘেরাও করে দেননি কেন? এমন সুন্দরও! স্কুলের শিক্ষয়িত্রীর এত রূপ কে কবে দেখেছে? ভয়ে ভয়ে বললাম, আপনার জন্য তো আলাদা কোয়ার্টার আছে। সুষমাদি, যিনি আগে হেডমিস্ট্রেস ছিলেন, সেখানেই তো থাকতেন। কেন? কেন? আপনাদের অসুবিধা হবে আমি এখানে থাকলে? পরিচ্ছন্ন সুন্দর দাঁতে মেয়েটি আবার হাসল। উজ্জ্বল স্বাস্থ্যের লাবণ্যে পরিপূর্ণ একজোড়া কালো চোখ ঘুরে ফিরে আমাদের মুখের উপর ভেসে বেড়ালো একটুক্ষণ।
আলাদা কোয়ার্টারে থাকা মানে তো খামোখা কতগুলি টাকা নষ্ট। বনানী গম্ভীর হয়ে বলল, আপনারা ৫ জন এখানে থাকছেন, থাকতে পারছেন বেশ। আমার কেন অসুবিধে হবে? আমরা ৫ জন চুপ করে রইলাম। ভাবছিলাম সুষমা সান্যালের কথা। হেডমিস্ট্রেস হিসেবে তো বটে, অহংকারে নিজের বাসা ছেড়ে ভুলেও একদিন উঁকি দিতে আসেননি আমাদের ঘরে। একটু থেমে বনানী বলল, আপনি নয়, তুমি। তোমাদের চেয়ে আমি বয়সে কি বড় হব? আমাদের দিকে তাকালো। মনে হলো অন্তত আমাদের ৩ জনের চেয়ে বনানী বয়সে ছোট হবে। তবে নতুন লাগলো এই মেয়ের কথা। হেডমিস্ট্রেস তো বটে, কিন্তু বনানী আধ ঘন্টাও প্রধান আর শিক্ষয়িত্রী হয়ে রইল না। বাক্স বেডিং গুছোতে গুছোতে হাসলো, অজস্র কথা বলল। মন্দ কি শহরতলি? বেশ নিরিবিলি। আমার খুব ভালো লাগছে জায়গাটা। শহরের শোরগোল এখানে অবধি পৌঁছয় না। আবার ইচ্ছে করলে ২০ মিনিটে তুমি কলকাতার একেবারে মাঝখানে গিয়ে পড়তে পারো। জানলার বাইরে চোখ রেখে বনানী ছোট্ট নিঃশ্বাস ফেলল। অবশ্যই কলকাতা ছাড়লে আমার চলবে না। শেষ পর্যন্ত ওখানেই চাকরি করতে হবে আমায়। আপাতত দেখা যাক। বনানী আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। ওটা বুঝি রান্নাঘর? মাথা নেড়ে ৫ জন সায় দিলাম। নিজেদের রান্না নিজেরাই করি, ঝি চাকরানি নেই। বললাম, উমা, তাতে কি? বনানী ক্ষীণ হাসল। পালা করে এক একজন এক একদিন রাঁধবো। এই প্রথম আমরা দেখেছিলাম শহরের একটি মেয়ে, বা মণিবন্ধে তেঁতুল বিছির মতো ছোট্ট ঘড়ি, সাপের গায়ের মতো কালো চকচকে বেনি, ঘাড় ঘুরে বুকের উপর এসে নেমেছে। কাগজের মতো পাতলা সাদা চটি পায়, নিরাভরণ, ছিমছাম। এই প্রথম আমরা চমকে উঠলাম। একটি মেয়ের দেহে সত্যিকারের যৌবন থাকলে সে চাকরি করবে, খেটে খাবে, যেন বিশ্বাস হয় না। বিশ্বাস করতে বাধল বনানীকে দেখে। চায়ের বাটি হাতে নিয়ে ও ঘুরতে লাগলো। আমাদের কি কি জিনিস আছে, কেমন ঘর। বললাম, মেঝেটা ভারী নিচু, জায়গাটা এমনি খুব স্যাঁতস্যাঁতে। কেমন কষ্ট হচ্ছিল ওইখানে থাকবে ভেবে। নরম তুলতুলে সুখ দিয়ে গড়া নতুন একটি শরীর। আশ্চর্য ছোট লাগছিল ওকে এই বয়সেও। বনানী কিছু বলল না, যেন ওটাও সহ্য করবে এমন করলো মুখের ভাব। রাত্রে খেতে বসে ভাতের সামনে পেঁপের ডালনার স্যুপ দেখে ও মুখ কালো করলো না একটুও। হাসি মুখে সবটুকু খেলো। কে জানতো শহরের মেয়ে এত সরল হয়, এত মিশুক। খাওয়ার পর একটি একটি করে ও সব বলল। এই ওর এখানে প্রথম চাকরি করতে আসা, বাধ্য হয়ে, একরকম জোর করে, বাবা ও দাদাদের ইচ্ছার বিরুদ্ধে। অবাক হয়ে আমরা বনানীর মুখের দিকে তাকিয়েছিলাম। কে বলবে ও আমাদের নতুন হেডমিস্ট্রেস? একটি মেয়ে, একটি মেয়ে তার যৌবনের সবটুকু তেজ, অভিমান, ইচ্ছা ও উচ্ছলতা নিয়ে স্রোতের ফুলের মতো ভেসে এলো শালখের মাঠে, আমাদের মাঝখানে। বাবা জজ, 2 দাদা ব্যারিস্টার। বনানী বলল, শহরের সবচেয়ে শৌখিন অঞ্চলে ওদের বাড়ি। হ্যাঁ, খুব আদরের মেয়েও, ভারী মর্যাদা সম্পন্ন ঘর। সারা বাড়িতে ওই একমাত্র মেয়ে। ঘরে টিউটর রেখে ওর এমএ পাস। কষ্ট করে পড়তে যেমন হয়নি, তেমনি ঘরের কোনো কাজেও তার কোনোদিন হাত লাগাতে হয়নি। ছবি এঁকেছে, গান শিখেছে বসে বসে। সত্যি সে সুখে ছিল। চাঁপার কলির মতো হাতের 10টি আঙুল আমাদের চোখের সামনে মেলে ধরলো বনানী। গভীর দুঃখে হাসলো। হয়তো মেয়েদের আমি পড়াতেও পারবো না ভাই, তবু জেনে শুনে এসেছে এখানে। আপাতত এই স্কুলের শিক্ষয়িত্রীগিরি করব। আমার এখন কিছু টাকার দরকার, পরে ভালো একটা চাকরি জুটবেই। আমরা ঢোক গিললাম, শুনে চুপ করে রইলাম। হ্যাঁ, কলকাতায় ফিরে গিয়ে
হ্যাঁ, ১০টি মেয়ে যেমন ভালো, ভালো চাকরি করে, তেমনই একটা চাকরি নেব। অর্থাৎ পাকাপাকিভাবে চাকরির খাতায় নাম লিখাবো আর কি। খিলখিল হাসল ও। খাওয়া শেষ করে হাত তুলে বসেছিল। কেন ও এলো? কিসের দুঃখ? কি একটা আন্দাজ করেছিলাম আমরা। কপালে দুটো রগ, বাঁ হাতের আঙুল দিয়ে টিপে ধরে বনানী হঠাৎ একটু সময় চুপ করেছিল। আমাদের জীবন মধুশূন্য। পৃথিবীর সব মেয়ে জীবনের মধুর সব স্বপ্ন হারিয়ে আমাদের মতো ভিখারিনী সেজে বসে নেই। বনানীকে দেখে আজ মনে পড়ল হঠাৎ, মেয়েরাই মেয়েদের দুঃখ বোঝে। আস্তে আস্তে বলল, বোঝে, আর বোঝে মা। আর যদি মা বেঁচে থাকতো, মাস মাস করার টাকার জন্য আমাকে চাকরি করতে হতো না। হাত পা ধুয়ে বনানী পায়চারি করছিল আমাদের সামনে। রুদ্ধশ্বাস হয়ে শুনছিলাম সব। বাবাকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, চাকরি করে চাকরি করে আমি মনোজিৎকে টাকা পাঠাবো। তোমাদের সম্ভ্রম তোমাদের কাছে থাক, আমায় বাঁচিয়ে তুলতে হবে আরেকটি জীবন। চিরদিন আমি লক্ষ্মী মেয়ে বনানী হয়ে ঘরে থাকবো না। আমরা পরস্পর মুখ চাওয়াচাই করলাম। আমাদের ৫ জোড়া চোখে একটি কথা উকি দিয়েছিল। বনানী বলল, বলে শেষ করলো শেষ পর্যন্ত। মাদ্রাজের এক গ্রামে আছে মনোজিৎ, টিভি স্যানিটোরিয়ামে। হাতে যা টাকা ছিল ২ মাসে পাঠিয়ে শেষ করেছে বনানী। এবার তার চাকরি না করলে হচ্ছে না। সব একদিকে আর ও একদিকে। মূলে বুঝি কোনো এক মাদ্রাজ পল্লীর দিক নির্দেশ করে বনানী শূন্যে আঙুল তুলে ধরল। ফুলের কলির মতো ওর আঙুলের নিটোল পাতলা সুন্দর ছোট ছায়াটি পড়ল অন্যদিকের দেওয়ালে। আমরা চোখ ফেরাতে পারিনি কতক্ষণ। দরকার হলে আমি আর একটা কাজ নেব, স্কুলে ছুটির পর। হাওড়া এখান থেকে বেশি দূর নয়। বনানী মাথা নাড়ল। এই টাকায় মনোজিৎ বাবুর কুলোবে নাকি? কে একজন প্রশ্ন করলাম সহানুভূতির সুরে। তাই আমি ভাবছি। আবিষ্টের মতো দেওয়ালের দিকে চোখ রেখে বনানী স্থির হয়ে দাঁড়ালো। একবার যখন বাইরে এসেছি, টাকা আমি রোজগার করতে পারবই। যেন আপন মনে বলল, শহরের মেয়ে আমি, পথঘাট জানা আছে। আমাদের বুকের ভিতর হু হু করছিল। যখন ও ঘাড় ফেরালো, দেখলাম ২ চোখ চকচক করছে জলে। মনোজিৎ গরিব, চিরকালই তো গরিব। গরিব হওয়া কি অপরাধ বোন? বনানী আমাদেরকে প্রশ্ন করলো। উত্তর দিতে গিয়ে আমাদের গলা আটকে গেল। চুপ করে রইলাম সব। ও গল্প খেলেন না, ছুট পড়েন না, পাইপ টানতে জানেন না। কানতে গিয়েও বনানী কেমন অদ্ভুতভাবে হাসলো। অপরাধ বই কি, গরিব হওয়া আমাদের সমাজে অপরাধ। শহরের মসৃণ সুন্দর ঝকঝকে সমাজ তো তোমরা দেখোনি। সেই সমাজের অস্পষ্ট ধূসর একটা ছবি চোখের সামনে নিয়ে মফস্বলের ৫টি মেয়ে ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়েছিলাম অবাক হয়ে। দেওয়ালের দিকে চেয়ে বনানী চুপ করেছিল। বৃষ্টি হচ্ছিল টিপটিপ, আষাঢ়ের বৃষ্টি। বেড়া টিনের গায়ে শব্দ হচ্ছিল অল্প অল্প। ১টা বেজে গেছে তখন বনানীর হাত ঘড়িতে। অদ্ভুত নিশুতি রাত। না, ভুলে গিয়েছিলাম, ওটা শিক্ষয়িত্রী নিবাস। ভুলে গেলাম কিসের রাত। দেখছিলাম প্রেমের ধূপকাঠি হয়ে একটি মেয়ে পুড়ছে, নিঃশেষে জ্বলছে। আমরা আমরা অপ্রেমের দীর্ঘ শুকনো পথ অতিক্রম করে অনেকদিন পর বুক ভরে সেই ধূপের ঘ্রাণ নিলাম। বনানী কাঁদলো অনেকক্ষণ, তারপর হাসলো। চোখ মুছে বাক্স খুলে ফটো বার করে দেখালো। সুঠাম বাবু, বিস্ফারিত বক্ষ,
নিঃশ্বাস বন্ধ করে আমরা মনোজিৎকে দেখলাম। এমন সুন্দর দেহে যক্ষ্মার কীট বাসা বেঁধেছে, আমরা ভাবতেও পারিনি। বনানী বলল, আরো সুন্দর ছিল যখন বিএ ক্লাসে প্রথম ভর্তি হয়। 1 বছর পড়া বন্ধ ছিল টাকার অভাবে। টিউশনি করে খরচ চালাতো নিজের। তারপর উৎকর্ণ হয়েছিলাম সব। তারপর আমার একটা আংটি বিক্রি করে একবার ওর পরীক্ষার ফি চালিয়েছিলাম আমি, মনে আছে। চালাবেই তো, ও যে বড্ড গরিব। বনানীর হাতে ধরা ফটোর দিকে আমরা করুণ চোখে তাকালাম। ওর গায়ের ওই শার্টটা লুকিয়ে তৈরি করে দিয়েছিলাম আমি, গেল আশ্বিনে, আমাদের দর্জি দিয়ে। সুন্দর? বাহ, সুন্দর। বনানীর দিকে চেয়ে বললাম, চমৎকার মানিয়েছে। হ্যাঁ, তুমি ওকে কি বলে ডাকতে? মন? বনানী মাথা নাড়ল। হুম, আর আমায়ও ডাকতো বোন। একটু থেমে বনানী বলল, নতুন সরকারি চাকরি পেয়ে মনোজিৎ গত জানুয়ারিতে দিল্লি চলে যায়। পরীক্ষায় খুব ভালো ফল করেছিল কিনা, তাই এমন ভালো একটা চাকরি সহজে পেয়ে গেছিল। চাকরি হয়তো থাকবে, মনোজিৎ বাবু শিগগির সেরে উঠবেন, আশ্বাস দিলাম সবাই। বনানীর জন্য ভারী কষ্ট লাগলো। অস্পষ্ট আশায় অল্প হাসি ঠোঁটে নিয়ে এক দৃষ্টে ফটোর দিকে চেয়ে থাকলো। বলল, হ্যাঁ, যদিও চট করে সেরে ওঠে, কিন্তু সে যে অনেক কঠিন। শব্দ করে কঠিন কথাটা কঠিনতর হয়ে বেজেছিল কানে। হাত থেকে ফটোটা নামিয়ে বনানী একসময় নিজের মধ্যে ফিরে এলো। এই শ্রাবণে আমাদের বিয়ে হতো, আসছে শ্রাবণে। নিশ্চয়ই হবে, কেন হবে না? সমস্বরে বললাম সবাই। না না, দীর্ঘশ্বাস ফেলে বনানী অন্যদিকে চোখ ফেরালো। তার চেয়ে তোমরা বলো, বিয়ে আমাদের হয়ে গেছে অনেকদিন আগে। আমি ওর হয়ে গেছি। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ইচ্ছে হচ্ছিল বনানীকে একবার মনে করিয়ে দিই, তুমি এখানকার হেডমিস্ট্রেস। মনে করিয়ে দিই, তুমি হেডমিস্ট্রেস নও। অন্ধকারে মনোজিতের ছবির ওপর উপুর হয়ে পড়ে শব্দ করে বারবার ও চুমু খাচ্ছিল। এত উত্তাপ, এত উৎপেলতা, অস্থিরতা শহরের মেয়েদের চুমোতে। শুয়ে শুয়ে অনেক রাত অবধি ভাবলাম। কেউ কোনো কথা বলেনি আর। পরদিন রবিবার সকালের ডাকে বনানীর চিঠি এলো। সবুজ সুন্দর খাম, আষাঢ়ের রৌদ্র ওঠা সবুজ সকালের মতো খামের রং দেখে সকলের চোখ জুড়িয়ে গেল। স্ট্যাম্পের কালিমাখা হলদে বিবর্ণ পোস্টকার্ড দেখেছি আমরা, শুধু শুধু আমরা এতকাল। দেখলাম আরক্ত হয়ে উঠেছে বনানীর কান গলা, কাঁপছে, কাঁপছেও। কি ভীষণ কাঁপছিল ওর আঙুলগুলো। টেনে টেনে যখন খামটা ছিঁড়ল, রানীর মতো হাত বাড়িয়ে বনানী পিয়নের হাত থেকে চিঠি তুলে নিয়েছিল। ওরা যখন শেষ হলো, ওর সেই তৃপ্ত ভঙ্গি আর নেই। হাত থেকে চিঠিটা মাটিতে পড়ে গেছিল। নুয়ে সেটা তুলে নিয়ে বনানী আবারও পড়ল। আর একবার দেখলাম ওর কুঞ্চিত ভুরুতে স্ফুরিত আশারন্ধ্রে বিশ্বের ঘৃণা উকি দিয়েছে। কতক্ষণের জন্যে? টুকরো টুকরো করে চিঠিটা ছিঁড়ে আকাশের গায়ে ছড়িয়ে দিয়ে বনানী কেমন স্বাভাবিক হয়ে গেল। কি সেই চিঠি, কেমন তার ভাষা, বুঝতে পারিনি। অবাক হয়ে আমরা ওর মুখের দিকে তাকিয়েছিলাম। পরে আস্তে আস্তে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, মনোজিৎ বাবুর চিঠি? হালকা গলায় বনানী হেসে উঠল। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা, আমি বেঁচে গেছি বোন, বাঁচলাম। পেঁপে ঘন্ট খেয়ে কষ্ট করে আর আমাকে চাকরি করতে হবে না। মনোজিৎ বাবু কি?
প্রশ্ন করতে গিয়ে মাঝপথে আটকে গেলাম সব। কোলের বেনি পিঠের ওপর ছুঁড়ে দিয়ে বলল, বাড়ি থেকে বেরিয়ে এসে চাকরি করে ইচ্ছা নেই ওর। তিনি তা চাইবেনই বা কেন? হাস্যস্য হয়ে কলস্বরে বললাম আমরা। তোমার যে কষ্ট হবে, শরীর খারাপ হবে ভেবে। হ্যাঁ, ভেবে ঘুম হয় না ওর। মুখের কথা কেড়ে নিয়ে ঠোঁট বাঁকা করে বনানী অদ্ভুত মুখভঙ্গি করল। শরীর খারাপ নয়, নষ্ট হয়ে যাব, নষ্ট করে ফেলবো নিজেকে সবার চোখের বাইরে এসে, এই ওর ভয়। বনানী কাঁপছিল। একটু থেমে অন্যদিকে মুখ ফিরিয়ে আস্তে আস্তে ও বলল, গরিব, এত গরিব ওর মন, আমি কি জানতাম? কথার শেষে ও চোখ মুছল। চা খাওয়া শেষ করে বনানী বাক্স বিছানা গুছিয়ে নিলে, চুল বাঁধল, কাপড় পরল, আর সুন্দর ঠোঁটে যেন অনেক দিন পর পুরু করে রং মাখল। তারপর শেষ দিতে দিতে সামনে এসে বলল, তোমরা কি খারাপ বোন? বাইরে চাকরি করতে এসে সবাই কি নষ্ট হয়ে গেছ? কিছু বললাম না। কুলির মাথায় মোড় চাপিয়ে দিয়ে বনানী শেষবারের মতো আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। বাবা আমায় রোজ বলতেন, সাধারণ মধ্যবিত্ত একটা ছেলের মধ্যে এমন কোনো প্রতিভা তুমি খুঁজে পাবে না বনানী। অনুতাপ করে একদিন তোমায় ফিরতেই হবে। চললুম ভাই। দ্রুত ক্ষিপ্র পায়ে ও নিচের মাঠে নেমে গেল। আমরা হাত ধরাধরি করে 5 জন দাঁড়িয়েছিলাম বারান্দায়। যেন কত কাল পর, কতদিন বাদে মাঠের এই টালির ঘরে একটা পাখি উড়ে এসেছিল, একটি প্রাণ। শেষ হলো আজকের গল্প, শ্রী জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা গল্প বনানীর প্রেম। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্য রাখে। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।